আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের হায়ার ম্যাথ ক্লাসে আজকে আমরা অধ্যায় 13 থেকে কিছু অঙ্ক করব। অধ্যায় 13 অঙ্কগুলো একটু বড় বড়, তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে করাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। ঠিকমতো দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা কমেন্টস করে জানাও। ওয়ালাইকুম আসসালাম মিস্টার রেদওয়ান, সব ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করি। আজকে আমরা প্রথম যেটা অঙ্ক শুরু করব সেটা হলো 29, না সরি 28 থেকে শুরু হবে। প্রথম 28 নম্বর অঙ্কটা দেখো, বলা হয়েছে একটি সুষম চতুর্থলকের যে কোনো ধারের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে ইহার সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। এই জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, তোমরা ত্রিভুজ আকৃতির পেপারওয়েট দেখছো নিশ্চয়ই। ত্রিভুজ আকৃতির পেপারওয়েট, ঠিক আছে, যার সব দিক সমান থাকে এবং এর পৃষ্ঠ থাকে 4টা। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। ত্রিভুজ আকৃতির পেপারওয়েট এরকম, এটা তো শুধু ভূমি, আমি যে রাখলাম সেটা হলো শুধু ভূমি, কিন্তু এটা তো ঘনবস্তু, ঠিক আছে। এখন যদি তোমরা এই সাইডটাকে এইভাবে উঠাও, আমি একটু জায়গা কম নিয়ে ফেলছি, আর একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি। দেখো, এই অঙ্কগুলো একটু বুঝতে হবে ভালো করে, ঠান্ডা মাথায়, নয় কিন্তু তোমাদের সমস্যা হবে, ধরতে পারবো না। প্রথমে নিলাম এটা সমবাহু ত্রিভুজ আঁকবা। তারপর এখান থেকে একটা বাহু, ওকে। এখন দেখো 4টা তল তৈরি হয়ে গেছে। সামনে একটা তল, এপাশে একটা তল, এপাশে একটা তল এবং ভূমিতে একটা তল। এর মোট তল আছে কয়টা? 4টা, ঠিক আছে। তলগুলোকে আরেকটু স্পষ্ট করার জন্য আমি আরেকটা জিনিস করতে পারি, খেয়াল করো। চিত্রটা কিন্তু খুবই ক্রিয়েটিভ। আমি যেটা বলেছি, যদি তোমরা কখনো দেখে থাকো কেউ, তাহলে বুঝতে পারবা যে ত্রিভুজ আকৃতির পেপারওয়েট পাওয়া যায়। একেবারে পারফেক্ট উদাহরণ সেইটা, ত্রিভুজ আকৃতির পেপারওয়েট। আমি এই চিহ্নগুলোকে ডট দিয়ে দেখাই দিই, তাহলে তোমাদের কাছে চিত্রটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এবার দেখো কিছুটা বোঝা যাচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের চিত্রে যে ঘনবস্তুর কথা বলা হয়েছে, সেই ঘনবস্তুটা। তো এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। প্রথমে আমি এর একটা নাম দিয়ে দিই, ত্রিভুজ মানে ভূমিটা এবিসি দিলাম, আর প্রত্যেকটা বাহু এবি সমান এ ধরলাম, এটা এ ধরলাম, এটাকেও এ ধরলাম, এবং এরা সব সমান। এবং এখানে 4টা পৃষ্ঠ আছে। আমি তোমাদের বললাম, একটা ইটে কয়টা পৃষ্ঠ আছে বলতে পারো? একটা ইটে 6টা পৃষ্ঠ থাকে, কিন্তু একটা ঘন, এই যে বস্তুটা, এটা আছে কয়টা পৃষ্ঠ? 4টা পৃষ্ঠ, ঠিক আছে। কমেন্টস করে জানাবা বুঝতে প্রবলেম হলে।
এর 4টা পৃষ্ঠ আছে এবং 4টা পৃষ্ঠেই 4টা সমবাহু ত্রিভুজ। তুমি যেদিকে ঘুরাই রাখো সেই দিকেই এটা থাকবে। পেপার ওয়েটের কাজ কি? পেপার ওয়েটের কাজ পেপারকে চাপা দিয়ে রাখা, ঠিক আছে? এটা তুমি যেদিকেই বসাও সেদিকে পেপারকে চাপা দিয়ে রাখবে, সব দিক সমান, 4টা দিকই 4টা সমবাহু ত্রিভুজ। আমি কথাগুলো কিছুটা লিখে দেই যতটা তোমাদের মনে রাখতে সুবিধা হয় ততটুকু, ঠিক আছে? দেওয়া আছে সুষম চতুস্তলকের চতুস্তলক, এখান থেকে বুঝবা 4টা পৃষ্ঠ চতুস্তলক, ঠিক আছে? এখান থেকে বুঝবে 4টা পৃষ্ঠ চতুস্তলকের এক ধারের দৈর্ঘ্য এ সমান 8 সেন্টিমিটার। পাইলাম এক ধার। এবার লিখবা চতুস্তলকের, আমি সব কথাগুলো লিখে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে। 4টি পৃষ্ঠ আছে, 4টি পৃষ্ঠ আছে, ঠিক আছে? এবং প্রত্যেকটি পৃষ্ঠ একটি সমবাহু ত্রিভুজ, এভাবে লিখতে পারি। এবং প্রত্যেকটি পৃষ্ঠ একটি সমবাহু ত্রিভুজ। কমেন্টস করে জানা তুমি বুঝছো কিনা। এখন প্রথমে বলা আছে সমগ্র তলের ক্ষেত্রফল, তা 4টা পৃষ্ঠ 4টাই সমবাহু ত্রিভুজ। আমরা যদি একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করে 4 দিয়ে গুণ দিই, 4টা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বের হয়ে যাবে। প্রথম কাজটা আমাদের শেষ হয়ে যাবে, সমগ্র তলের ক্ষেত্রফল শেষ এবং আয়তন শেষে। সবাই বুঝতে পারছো কিনা? তাহলে এখন আমরা শুরু করি। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, একটি সমবাহু, ইংলিশে লিখি, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে √3/4 a², ওকে, সমান √3/4, এর মান কত? এই যে উপরে আমরা 8 সেন্টিমিটার লিখেছিলাম, 8² বর্গ সেন্টিমিটার। আসলে বুঝতে পেরেছ? তাহলে হবে কত? 8 আর 64, 64কে 4 দিয়ে কাটলে কত হবে? 4 16 64 হবে 16 √3 বর্গ সেন্টিমিটার। এই গেল একটা সমবাহু ত্রিভুজ, অতএব 4টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এই ক্ষেত্রফলটা 4 দিয়ে গুণ হবে, তাই না? 16 √3 × 4 বর্গ সেন্টিমিটার। 4 16 64, 64 √3 বর্গ সেন্টিমিটার। আমরা কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম, এইটাই কিন্তু তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল। বুঝতে পারছো? তাহলে আমরা লিখতে পারি চতুস্তলকটির সমগ্র তলের ক্ষেত্রফল 64
√3 এটা দশমিকে করে দিতে পারি, লিখি আমরা। অতএব চতুস্তলকটির সমগ্র তলের ক্ষেত্রফল 64√3, একটু ক্যালকুলেটর লাগাও, বর্গ সেন্টিমিটার। দেখি কত আসে তাহলে। কারিম মাহাতা বুঝতে পারছো? রেদানের বিকালে নেটের অবস্থা খুব খারাপ থাকে, এখন শুধু লোডিং হচ্ছে। চেষ্টা করো লাইনে থাকো, যতটুকু সময় দেখো, আর বাকিটা রাত্রে দেখে নিও। তাহলে কত পেলাম? 110.85 লেখা যায়, 85 বর্গ সেন্টিমিটার। ওকে, এটা একটা অ্যান্সার। আবার পরের বারটা কি চেয়েছে? এই চতুস্তলকটির আয়তন চেয়েছে। ভালো করে খেয়াল করো, আয়তনটা খুবই কিন্তু একটু পেঁচানো, যদি ভালোভাবে ধরতে পারো তো আলহামদুলিল্লাহ, না হয় কিন্তু মাথা খুব ভরতে থাকবে। ঠিক আছে, এই জন্য খুব ভালো করে খেয়াল করো। এই যে চিত্রটা আমরা আঁকলাম, এই চিত্রটায় ভূমিতে দেখো একটা বিন্দু, এইখানে যদি বিন্দু ডি দেই, ডি। ওকে, এইবারে এই যে ভূমিটা আছে, এই ভূমির একটা মধ্যবিন্দু নির্ণয় করি আমি। মধ্যবিন্দু দিলাম ও, মধ্যবিন্দু ও। ঠিক আছে, এবারে এই বি ও যোগ করি, ও ডি যোগ করি এবং ও সি যোগ করি। বুঝতে পারছো? বিও, ও ডি, ও সি। ওটাকে একটু ভালো করে লিখে দেই, দেখো বুঝছো কিনা। ক্লিয়ার সবাই? ভালো করে খেয়াল করো, আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। এখন আমরা এইখানে ধরে নেই, আমরা কিন্তু এখন আয়তন নির্ণয় করবো, একটা পার্ট তো শেষ আমাদের। ধরলাম এই ও এ, ও বি, ও সি। ঠিক আছে, এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। এখান থেকে ওকে কেন্দ্র করে যেটা বৃত্ত আঁকি, এর এই তিনটা বাইরের বি সি ডি বিন্দু দিয়ে যাবে, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ, এর দৈর্ঘ্য হচ্ছে ও এ, ও ডি এবং ও সি। ঠিক আছে, তাহলে ধরি ও, ও বি সমান ও সি সমান ওডি। ঠিক আছে, সমান আর ব্যাসার্ধ। ঠিক আছে, মনে রাখার জন্য লিখতে পারো পরিব্যাসার্ধ, পরিব্যাসার্ধ। ঠিক আছে, পরিব্যাসার্ধ। এখন দেখো এখানে এই টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা দুইভাবে নির্ণয় করতে পারি। এক তো এটা সমবাহু ত্রিভুজ, সেভাবে নির্ণয় করতে পারি। আবার সমবাহু ত্রিভুজটা কিন্তু ভিতরে আবার তিনটে ভাগ হয়েছে, তা সমবাহু ত্রিভুজকে তুমি যদি তিন ভাগ করো, আবারও তিনটে সমবাহু ত্রিভুজে বিভক্ত হয়। আমার কথা বুঝতে পারছো কিনা? একটা সমবাহু ত্রিভুজকে যদি তিন ভাগে ভাগ করো, সেটা আবারও কি হয়, আবারও আমি একটু দেখাই চিত্রকে। মনে করো এই একটা সমবাহু ত্রিভুজ, একে যদি আমরা এইভাবে তিন ভাগ করি, 1 2 3, তাহলে এখানে কিন্তু তিনটা সমবাহু ত্রিভুজ আবার তৈরি হবে। ক্লিয়ার আমার কথা? যেহেতু সমবাহু ত্রিভুজের বাহুগুলো সব সমান, অতএব এর তিনটা কোণী বিন্দু থেকে একটা পরিব্যাসার্ধের পরিবৃত্ত কেন্দ্র নির্ণয় করে যদি তুমি
বাহুগুলো যোগ করো, তাহলে আবার নতুন করে 3টা সমবাহু ত্রিভুজ তৈরি হবে। আশা করি আমার কথা বুঝতে পারছো। তাহলে এটা ধরলাম পরিব্যাসার্ধ আর। তাহলে এখন ত্রিভুজ বিসিডি, বিসিডি এই নিচের যে ভূমির ব্যাসার্ধ, ঠিক আছে? অতএব ত্রিভুজ বিসিডি, ত্রিভুজ চিহ্ন দিয়ে দিই, ত্রিভুজ বিসিডি ইকুয়াল টু বিসিডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ও ডি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও ডি সি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ও ডি বি এর ক্ষেত্রফল, ও ডি বি এর ক্ষেত্রফল। বুঝছো কিনা একটু কমেন্টস করে জানালে ভালো হয়। বুঝতে পারছো? বা ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল কিন্তু আমরা জানি, এই যে আমরা বের করেছি না, এটা কি এখানে তো প্রথম একটা ত্রিভুজের বের করছি, এই যে সমবাহু ত্রিভুজ, এটাই তো ভূমিটাই ছিল, ঠিক আছে? তার মানে এই যে 16√3 এইটাই হলো ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল। তাই এটার ক্ষেত্রফল হচ্ছে 16√3। একবারে মান বসাইতে পারো, অথবা এমনি সমবাহু ত্রিভুজের সূত্র বসাইও আসতে পারো, আমি একবারে বসালাম। আর এইটা কি, এখানে 3টা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? 3টা সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা এখানে লিখতে পারি একবারে যে কোনো একটা লিখতে পারি। ত্রিভুজ আমরা লিখতে পারি ও বি সি, এটি লিখে দিলাম ও বি সি। এই 3টা কিন্তু সমান, ত্রিভুজ ও বি সি ইন্টু 3। বুঝতে পারছো? কারণ 3টাই একই ত্রিভুজ। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো? বা 16√3 ইকুয়াল টু ত্রিভুজ ওবিসি, এই যে ওবিসি এর ক্ষেত্রফল বের করার একটা সূত্র আছে, সেটা কি দেখো, হাফ ইন্টু এটাকে লিখতে পারো হাফ ইন্টু ওসি ইন্টু ওডি ইন্টু সাইন সি, সাইন সি। তোমরা এই সূত্রগুলো দেখবা জেনারেল ম্যাথে অনুশীলনী 16.1 শুরুতে, ঠিক আছে? আবার এরপর থেকে আর একবার বুঝাবো। আচ্ছা বুঝাচ্ছি। আমার সূত্রগুলোর কথা যেটা বলছিলাম একটু খেয়াল করো। আমি আগের ক্লাসেও বলছিলাম যে একটা সূত্র দিয়েছিলাম, ওই কট দিয়ে একটা সূত্র দিয়েছিলাম। ওইটা আমি বলছিলাম যে এই অধ্যায়ের পিছনে আছে, এই অধ্যায় অ্যাকচুয়ালি নাই, এটা আসলে জেনারেল ম্যাথে আছে, অধ্যায় 16। জেনারেল ম্যাথের অধ্যায় 16 এর একদম প্রথম দিকেই আছে। এখন যে সূত্রটা দিয়েছিলাম এই দিলাম, এটা আছে যে হাফ ইন্টু, একবার ওখানে লেখা হাফ ইন্টু এ ইন্টু এ সাইন সি, এ ইন্টু বি সাইন বি, এ ইন্টু সি সাইন সি। অর্থাৎ এটা হইল এরকম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমি দেখাই দিচ্ছি তোমাকে, এই বাহুগুলোর সব যদি এ বি সি ধরি, ঠিক আছে? এ বি সি ধরি, আর এটা যদি হয় এ বি সি, তাহলে এই কোণটাকে, এই দুই বাহু যদি দেওয়া থাকে, মানে ত্রিভুজ যদি দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে কীভাবে করবা? এই দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ তখন থাকে হাফ ইন্টু সাইন সি আর বি ইন্টু সি, এরকম। আর এই সব বাহু যদি সমান থাকে, যদি এ থাকে, তাহলে এ ইন্টু এ লেখা হয়, এ ইন্টু এ লেখা হয়। আবার এই দুই বাহু যদি দেওয়া থাকে, তাহলে হাফ ইন্টু এ ইন্টু এ সাইন বি, এই দুই বাহু থাকলে হাফ ইন্টু এ সাইন এ, এরকম দেওয়া থাকে। তা তোমরা একটু সেটা তোমরা করেছো, অবশ্যই করেছো। 16.1 তোমাদের করার কথা, যেহেতু 10, তাহলে ওই অধ্যায় তোমরা এগুলো শিখে আসছো, সেইখান থেকে সূত্রটা আমরা করালাম। আর একবার দেখতে চাইছো আবার থেকে, খেয়াল করো। এই যে নিচের ত্রিভুজটা, আমি কিন্তু এটা একে দেখিয়েছি, নিচের ত্রিভুজটা, এটা একটা কেন্দ্রবিন্দু ধরেছি,
ঠিক আছে, এখানকে এই ওকে কেন্দ্র করে তুমি যদি একটা বৃত্ত আঁকো তাহলে বৃত্তটা সি ডি বি এই বিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটা পরিবৃত্ত আঁকা যাবে, এই জন্য এটা পরিব্যাসার্ধ লিখেছি। এগুলো প্রত্যেকটা সমান ও বি সমান ও সি সমান ও ডি সমান আমরা আর ধরেছি, পরিব্যাসার্ধ আর ধরেছি, কারণ ওকে কেন্দ্র করে এই কেন্দ্রটা এমন জায়গায় ধরা হয়েছে যে এইটাকে কেন্দ্র করে তুমি যদি বৃত্ত আঁকো তাহলে বৃত্তটা সি ডি এবং বি এই বিন্দু দিয়ে যাবে, এমন মধ্যবর্তী জায়গায় তোমার এই বিন্দুটা ধরতে হবে। ঠিক আছে, তাহলে আর হইল পরিব্যাসার্ধ। তাহলে এখন যখন এই বিন্দুটা নিলাম, এই বিন্দুটার সাথেই ওবি যোগ করলাম, ওসি যোগ করলাম এবং ওডি যোগ করলাম, ওডি যোগ করলাম। ঠিক আছে, তাহলে কি হলো, এই নিচের এই টোটাল চতুস্থলকটা যে ভূমিটা, শুধু ভূমিটা নিয়ে কাজ করতেছি, এই সাইডগুলো কাজ করতেছি না, এই চতুস্থলকের যে ভূমিটা আবার তিনটা সমবাহু ত্রিভুজে বিভক্ত হলো, তিনটা সমবাহু ত্রিভুজে বিভক্ত হলো। তাহলে এই ভূমিটার ক্ষেত্রফল আমরা দুই ভাগে বের করতে পারি, দুইভাবে। একটা হয়েছে যে এর ভূমিটা তো একটা সমবাহু ত্রিভুজ, এই চতুস্থলকের ভূমিটা একটা কি সমবাহু ত্রিভুজ, এবং এর ক্ষেত্রফল আমরা পূর্বে এই যে বের করে আসছি, আমি একটু মার্ক করে রাখি, এই কিন্তু আমরা এই ভূমিটা ক্ষেত্রফল বের করে আসছি। তাহলে এই ভূমিটার ক্ষেত্রফল এই বের করে আসছি, আর একভাবে বের করা যায়। এখন আবার তিনটা সমবাহু ত্রিভুজে বিভক্ত হয়েছে, 1 2 3, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যদি আমরা যোগ করি তাহলে আবারও এর ক্ষেত্রফল বের হয়। আমি সেটাই করলাম, ত্রিভুজ এবিসি, ওবিসি, ওডিসি এবং ওডিবি এর ক্ষেত্রফল তোমরা ব্র্যাকেট দিয়ে আবার লিখতে পারো, এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল এভাবে লিখতে পারো। তাহলে এখন এই যে ত্রিভুজ বিসিডি এর মান তো দেওয়া আছে আমাদের, এই যে আমরা বের করছিলাম 16√3, ওকে। আর এইখানে তিনটা ত্রিভুজই একই ব্যাপার, তিনটাই সমবাহু, তাহলে আমি 3 গুণ একটা সমবাহু ত্রিভুজ লিখতে পারি। বুঝতে পারছো, 3 গুণ একটা সমবাহু ত্রিভুজ, কারণ সবগুলোই একই ত্রিভুজ, তাহলে 3 গুণ 1 একটা সমবাহু ত্রিভুজ। এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা কীভাবে নির্ণয় করব, হাফ ইন্টু, আমরা ধরে নিলাম এই কোণটাকে যে এই দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ এইটা, এই দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ সি ধরলাম। তাহলে এই যে ওসি গুণ ওডি, এলে ওসি হলো এইটা, ওডি হলো এইটা, এবং অন্তর্ভুক্ত কোণ কোনটা, সি, সাইন সি। ঠিক আছে, আর এই 3 কোথায় থাকবে, 3 তো আমাদের কোন 3, এই 3 হচ্ছে তিনটা ত্রিভুজ এরকম, এই জন্য 3 বাইরে থেকে যাবে। বুঝতে পারছো? এবার একটু কমেন্টস করে জানাও বুঝছো কি না, এটা দ্রুত কমেন্টস করো। তাহলে এখানে থাকে 16√3 ইকাল টু এই হাফ আর 3 আমি গুণ করে দেবো, 3টা উপরে চলে আসে, তাহলে লেখা যায় 3/2। ঠিক আছে, 3/2। আর এই ওসি ওডি এগুলো কি দেখো, এই যে ওসি ওডি সমান আর ধরছিলাম আমি, ওসি ওডি সমান আর, তাহলে ওসি ওডি সমান লেখা যায় আর ইন্টু আর। ঠিক আছে, ইন্টু সাইন সি। এই কোণটা কত ডিগ্রি বলতে পারো, এই কোণটা কিন্তু 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি বলো তো, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। না, নিচের ত্রিভুজটা আঁকতে হবে না, এখন যেটা আঁকা আছে এক ত্রিভুজ দিয়ে করা যাবে। এক ত্রিভুজের নিচেটা তোমাদের বোঝানোর জন্য আমি এঁকেছিলাম, আশা করি বুঝতে পেরেছ। বা 16√3 ইকুয়াল টু, তাহলে লেখা যায় 3/2 ইন্টু আর আর গুণ করলে হয় আর স্কোয়ার। আর সাইন 60 কত, সাইন 60 মানে √3/2। বুঝতে পারছো নিশ্চয়ই, সাইন 60 মান √3/2। বা আমি যদি সাইড চেঞ্জ করি, এই সাইড যদি বামে আনি, এই সাইড ডানে আনি, তখন কী হবে, নিচে হবে 2 দুগুণে 4, উপরে হবে 3√3 আর স্কোয়ার, 3√3 আর স্কোয়ার ইকুয়াল টু হবে 16
√3। বুঝতে পারছো? দেখা যাচ্ছে তো লেখাগুলা? বা 3√3 r² ইকাল টু 16√3/4। ওকে, বা এখানে আর লেখলে কি দেখা যাবে? দেখা নাও যেতে পারে। আমি বাম দিকে কিছু অংশ মুছে বাম দিকে লিখি। সবাইকে এখন ভালো করে বুঝছো? আমি কিন্তু শুরুতে বলছিলাম একটু কিন্তু জটিল, ঠান্ডা মাথায় বুঝতে হবে। আমরা তাহলে আয়তন নির্ণয় করব। প্রথমে আমরা এখান থেকে আর এর মান, আয়তন নির্ণয় করতে আর এর মান বের করতে হবে। ঠিক আছে, আর এর মানটা এখন বের করব। তাহলে r² সমান কি লেখা যায়? বা r² সমান লেখা যায়, এটা কিন্তু কাটে 4বার, তাহলে হয় 4√3, 4√3, আর এইটা যাবে নিচে বাই 3√3, বাই 3√3, 3√3। এবার ক্যালকুলেটর লাগাও। 4√3/3√3, অথবা আমি এইভাবেও রাখতে পারবো, বা r ইকুয়াল টু এখানে √3 কাটা যায়। আমি আর একটু শর্ট করে নিই। √3 কাটা যায়, থাকে 4/3, বা আর ইকুয়াল টু তাহলে দাঁড়ায় √4/3, তার মানে দাঁড়ায় 2/√3, কিন্তু নিচে তো 2/√3। কোথাটা মিস্টেক মনে হচ্ছে, আমি একটু দেখে আসি তো, একটু চেক করি কোথাটা মিস্টেক মনে হচ্ছে। এখানে আমাদের 2 দুগুণে 4, উপরে 3√3 r², আর হ্যাঁ, এইখানে ভুলটা হয়েছে। এটা তো গুণ হবে, 4×16, আমি 4কে এখানে নিচে রেখে দিছি। হ্যাঁ, লাইনটা আমাদের ভুল হয়ে গেছে, এই অংশটা আবার করতে হবে। এখানে একটু ভুল হয়ে গেছে, এটা আর গুণ হবে, আমি 4কে নিচে রেখে দিছি, তার মানে এটুকু ভুল পুরোটাই। এটা আবার দেখো, সমাধানের স্তরে একটু ভুল হয়ে গেছে। এটা 4 তো নিচে, তাহলে আমরা আর গুণ করলে কি দাঁড়ায়? বা 3√3 r² এগুলো 4×16=64, √3 হবে। রাইট, এইবার দেখি আমরা তাহলে r² কী হয়? r² মুখে বললাম 64, লিখলাম 16। দেখছো পেন মিস্টেক কীরকম হচ্ছে? মুখে বললাম 64, লিখলাম 16। r=64√3 বাই নিচে হবে 3√3, আর ইকাল টু r² বা √3গুলা কাইটে দিতে পারি আমি, তাহলে থাকে কত? r= তাহলে থাকে √64/3 সমান কত লেখা যায়? 1864, 8/√3। তা আর এর মান পেলাম আমি, আর এর মান হলো 8/√3। এই লাইনটা একটু মাথায় রাখো তাহলে, আর এর মান 8/√3। এই মানটাই পরবর্তীতে আমাদের লাগবে।
এখন দরকার হবে এর উচ্চতাটা, এই যে চতুস্থলকাটার উচ্চতা, ঠিক আছে, ভূমি থেকে ও বিন্দু থেকে এ বিন্দুর উচ্চতা, বুঝতে পারছো? ও বিন্দু থেকে পুরো এ বিন্দুর উচ্চতা ধরে নিলাম, ধরি চতুস্থলকটির উচ্চতা ও এ ইকাল টু এইচ, এই ও থেকে এস এ পর্যন্ত ও ইকাল টু এইচ। এখন আমরা লিখতে পারি এ বি স্কোয়ার ইকাল টু ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, ঠিক আছে। এবি কোনটা? এই যে হেলানো তলটা, এ বি স্কোয়ার ইকাল টু ওয়ে কোনটা? উচ্চতা, এই হলো ওয়ে, আর ওবি কোনটা? এই যে ভূমির ব্যাসার্ধ, ঠিক আছে। আমরা অ্যাকচুয়ালি হেলানো উচ্চতাটা বের করব, হেলানো উচ্চতাটা বের করব। এই পার্টটা হলে এইরকম, আলাদা করে তোমাদের এঁকে দিই, এইরকম আছে পার্টটা, এইরকম, এইরকম এবং এইরকম, বুঝতে পারছো? এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এটা হচ্ছে ও, এটা হলো এইচ, বুঝতে পারছো? আমি আলাদা করে রেখে দিলাম তোমাদের বোঝার জন্য। তাহলে আমরা এখন এই হেলানো উচ্চতাটা এবি বের করতেছি, এ বি স্কোয়ার ইকাল টু তাহলে ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এখন দেখি আমরা এগুলো তো আমাদের কী ধরা ছিল? এ ধরা ছিল বাহুগুলা, এবি সমান এ ধরা ছিল, এটা যেগুলো মুছে ফেলছি ওখানে ছিল আমাদের এ স্কোয়ার ইকাল টু ও এ কোনটা? ও এ সমান এইচ ধরছি আমরা, এইচ স্কোয়ার, ঠিক আছে, প্লাস ওবি কি? ওবি হলে ভূমির ব্যাসার্ধ আর, এটা আমাদের এই যে আর ধরা আছে পাশে, দেখো এই আর, আর স্কোয়ার লেখা যায় না? তাহলে এইচ স্কোয়ার সমান কি লেখা যায়? এইচ স্কোয়ার সমান লেখা যায় এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ঠিক আছে। আগে উচ্চতাটা বের করে নেই, বা এইচ ইকাল টু তাহলে লেখা যায় রুট অফ এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এর মান কত? উচ্চতা 8 দেওয়া আছে, তাহলে 8 স্কোয়ার মাইনাস আর এর মান কত? এই যে বের করলাম, আমি মার্ক করে রেখেছি তোমাদের বোঝার জন্য, 8/√3 হোল স্কোয়ার, উপরে আছে কি? রুট আছে, ভালো করে খেয়াল করিও, জটিল হিসাব কিন্তু। 8/64 মাইনাস 64 স্কোয়ার যদি কেটে দেয় তাই 3 রুট অফ এটা, বুঝতে পারছো? যেটা করলে আসবে নিচে লাইন কি দেখা যাচ্ছে? যাবে মনে হয়। লসাগু 3, 3 24 4 হাতে থাকে 2, 18 2 20, 208 মাইনাস 64 রুট অফ, ওকে। সমাধানটুকু পাশেই দেখি করে দেওয়া যায় কিনা। সমান রুট অফ, নিচে থাকবে 3, উপরে 4 আছে কত হলে 8 হবে, 2, 6 10 হবে, 4 আর থাকে 142 হয় নাকি? একটু বিয়োগ ফলটা দেখো তো তোমরা। 4 আছে কত হলে 8 হবে, এই তো প্রথমটাতে ভুল লিখছে, 4 হবে 144, ওকে। 4, 6 আছে 10 হবে, 4 হাতে থাকে 1, 144। তাহলে এটা কি কাটা নাকি? 3 4 12, 3 আর হ্যাঁ 3 দিয়ে এটাকে কাটে, কাটলে কত হয়? 3 4 12, 13 14 24, 3 8 24 রুট অফ 48,
রুট অফ 48। তাহলে এটা লেখা যায় কত, রুট 48কে 6 3 16 48, 3 16 48 16, তাহলে 4√3 হয় সম্ভব, তাই না? 4√3, 3 16 48, 16 রুট করলে 4 হয় আর 3 থেকে যায়। তাহলে আমরা এইচ পাইলাম এইটা, অতএব এইচ ইকাল টু 4√3। মাথায় রাখো, এটা আমি মার্ক করে দেই। ওকে, এটা মার্ক করে দিলাম, এটা আমাদের সামনে কাজে লাগবে। ঠিক আছে, এখন আমাদের মোটামুটি সব মান বেরোয় আসছে। এখন আয়তন, আয়তনের আমাদের লাগবে হলো ভূমির ক্ষেত্রফল এবং উচ্চতা। এই হলো উচ্চতা, আর ভূমির ক্ষেত্রফল কোনটা? চতুস্থলাকারে ভূমির ক্ষেত্রফল, এই যে একটা ত্রিভুজের যে ক্ষেত্রফল, একটা ত্রিভুজের ক্ষেত্রফলই ভূমির ক্ষেত্রফল। ঠিক আছে, একটা ত্রিভুজের ক্ষেত্রফল যে 16√3 ছিল, এটা বসাই দিলেই হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা লাস্ট পার্টটা করি। চৌষট্টি গুণ 3 192, ভুল লিখছি কোথাও? 64 গুণ 3, 3 একটা 3, রাইট। তার মানে তো ভুল রয়ে গেছে আরও। ঠিক বলছো কারিব, তার মানে এই জায়গাটা ভুল রয়ে গেছে। এই জায়গাটা আমি তাহলে মুছে আবার লিখি। আমি ক্যালকুলেটর নিয়ে বসতে আসলে ভুলে যাই, এটা বদ অভ্যাস। এমনি বড় অঙ্কর পেন মিস্টেক হলে বিপদ। 3 4 12 2 হাতে হলো 1, 3 18 1 19, 192। গুড, ঠিকই বলেছ। তাহলে বিয়োগ করলে কি থাকে? রুট অফ, নিচে আছে 3, উপরে 4 আছে কত হলে 12 হবে 8, 4 1 7, 7 আছে কত হলে 9 হবে 2, 128। ঠিক আছে, একটু দেখ চেক করে যেহেতু 4 আছে কত হলে 4 আছে কত হলে 12 হবে, 8 আর 4 12, 8, 4 1 7 আছে কত হলে 9 হবে, 7 8 9 2 1, ঠিক থাকার কথা। এটা তো কাটে না, তাহলে এটাকে আমরা একটু ভাগ করে লিখতে পারি এভাবে। 8 দিয়া 8 8 আর 64, 4 দুগুণে 8, 4 দুগুণে 12। হ্যাঁ, এটা ভাঙে লিখি আমরা, 64 ইন্টু 2/3। দেখো, তাহলে এটাকে করা যায় 8 ভাঙে লেখা যায় 8, এটাকে রুট করে ফেললাম, আর 8√2/3 এভাবে লেখা যায়, 8√2/3। আশা করি বুঝতে পারছো। তাহলে এই মানটাকে, এইচের মান, এটাকে আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ওকে, এবার আসি আমরা চতুস্থলকের আয়তন, লাস্ট পার্টটা। অতএব চতুস্থলকের আয়তন সূত্র 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ওকে, সমান 1/3। ভূমির সূত্রফল কত জানিয়েছিল, তো বুঝে ফেললাম, 16√3, তাই ছিল। ভূমির ক্ষেত্রফল ছিল, এর লিখে জানাও তো, ভূমির ক্ষেত্রফল কত ছিল? 16√3 ছিল সম্ভবত। 16√3 ইন্টু উচ্চতা হলে এখন যেটা পেলাম 8
√2/3 এত ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এখানে আমরা যারা করতে পারবো 1/3 থাকলো ইন্টু 8 আর 16 গুণ করলে কত হবে? 6 6 8 48 6 হাতে থাকে 6 হাতে 1 8 8 1 6 8 হাতে থাকে 4 8 8 4 12। ওকে, গুণ করলাম ইন্টু √3 ইন্টু √2/√3। দেখো গুণগুলো ঠিক আছে কিনা। 6 8 থেকে 4 8 8 4 12। হ্যাঁ, এই দেখো √3 কেটে যায়, আর এইটা দিয়ে কেটে কাটে না? কাটে না। তাহলে √3 কেটে গেলে উপরে থাকে আমাদের 124 নিচে থাকে 3। এত ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এইবার ক্যালকুলেটর লাগাও। 124 √2 100 দেখো তো কত হয় এটা। কোথাও মিস্টেক আছে কিনা একবার চেক করে দিই। কিন্তু বড় সলিউশন 1/3 আর 64 4 16 64 16 √3 √2/√3 ইন্টু 8 8। হ্যাঁ, ওই যে মুখে বলি একটা 6 8 লিখছি 4। যে অবস্থা, 6 8 হাতে 4 আর 12। মুখে বলেছি 8, লিখেছি 4। তাই তো বলি যে ক্যালকুলেটারে ভুল আসতেছে কেন। তাহলে হবে 8। এবার ঠিক আছে, 128 √2/3। হ্যাঁ, তাহলে আসতেছে আমাদের 60.34 লেখা যায় ঘন সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের আয়তন। আগেটা বের করেছিলাম সমতলের ক্ষেত্রফল, এটা আয়তন। দেখতে পাচ্ছ একটা অঙ্কই আমাদের প্রায় 1 ঘন্টা লেগে গেল। অনেক বড় অঙ্ক। এইটা বারবার দেখো, একটাই থাকুক আজকে। ঠিক আছে, SW আগেরগুলো আমি একটু অ্যাড করে দিই। 25 থেকে শুরু করে 28 পর্যন্ত করবা। ঠিক আছে, SW করবা 25 থেকে 28 পর্যন্ত। SW জমা না দিলে পরে ক্লাস কিন্তু আমি নেব না। যারা আসো আমার কথা ভালো করে শুনে নাও, SW জমা না দিলে পরে ক্লাস আমি নেব না। কারণ একটা অঙ্ক দেখো করতে অনেক সময় লেগে গেল, বুঝাতে চিল্লাইতে অনেক সময় লাগে একটা অঙ্ক। আর তোমরা যদি SW না করো তাহলে এরকম অঙ্ক করার দরকার নেই। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।